হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওটাতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের যে 6 নম্বর পাঠ আছে বর্গ ও বর্গমূল, স্কোয়ার এবং স্কোয়ার রুট, সেটাকে নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে এনএমএমএসের দৃষ্টিতে। অর্থাৎ এনএমএমএসে এই পাঠ থেকে আমাদের কী কী প্রশ্ন আসতে পারে বা কী কী কনসেপ্ট আমাদের এনএমএমএসের জন্য প্রয়োজনীয়। আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটাতে আমরা প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি। আমাদের 5 নম্বর পাঠ থেকে শুধুমাত্র সম্ভাব্যতার কনসেপ্টগুলা বা সম্ভাব্যতার প্রশ্নগুলা এনএমএমএসের জন্য প্রয়োজনীয় সেটা নিয়ে আলোচনা করে রেখেছি। সম্ভাব্যতার দুটো ভিডিও আছে, একটাতে বিস্তারিত সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি এবং একটা ভিডিওতে আমরা তাসের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি দেখো নাই, সেই ভিডিওগুলোর লিঙ্ক নিচে থাকবে, দেখে নেবে। এই ভিডিওটাতে আমরা স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট অর্থাৎ বর্গ ও বর্গমূল পাঠের ওই কনসেপ্টগুলা যেগুলো আমাদের এনএমএমএসের জন্য প্রয়োজনীয় সেগুলো নিয়ে আলোচনা করব। সাথে সাথে বিগত বছরে এনএমএমএসে এই পাঠটি থেকে বা এই পাঠের সঙ্গে সম্পর্কিত যা যা প্রশ্ন এসেছিল সেগুলো আমরা সমাধান করব। পরের ভিডিওটাতে আমরা ঘন এবং ঘনমূল, কিউব এবং কিউব রুট নিয়ে আলোচনা করব। এই ভিডিওটাতে আমরা বর্গ বর্গমূল নিয়ে আলোচনা করব। চলে যাই, কী কী জানা দরকার আমাদের বর্গ বর্গমূল পাঠ থেকে। বর্গ বর্গমূল পাঠ থেকে এনএমএমএসের জন্য আমাদের যা জানা দরকার তা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। অর্থাৎ প্রথমত আমাদেরকে বুঝতে হবে বর্গ সংখ্যা এবং বর্গমূল সংখ্যা কী, অর্থাৎ স্কোয়ার এবং স্কোয়ার রুটস কী। তারপরে আমাদেরকে বুঝতে হবে প্রপার্টিজ অফ স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস, কী কী কন্ডিশন হলে আমাদের একটা সংখ্যা স্কোয়ার নাম্বার হতে পারে বা স্কোয়ার রুট হতে পারে, কী কী বৈশিষ্ট্য হলে একটি সংখ্যা বর্গ সংখ্যা কিংবা বর্গমূল হতে পারে। তারপর নন পারফেক্ট স্কোয়ার নাম্বার বিটুইন স্কোয়ার অফ টু কনজিকিউটিভ নাম্বার। আচ্ছা, আমাদেরকে যদি বলে দুটি ক্রমিক সংখ্যার বর্গর মান যদি নেই আমরা, তার মধ্যে কয়টি সংখ্যা থাকবে যেগুলো বর্গ নয়, এই কনসেপ্টের উপরেও প্রশ্ন এসেছে এবং এই কনসেপ্টটা আমাদের পাতে নেই, তবুও আমরা আলোচনা করব কারণ এনএমএমএসে প্রয়োজন। তারপর পাইথাগোরিয়ান ট্রিপলেট অর্থাৎ পাইথাগোরীয় ত্রিতয় কী এবং তাদের মধ্যে কী সম্পর্ক থাকে আমাদেরকে, এবং পাইথাগোরীয় ত্রিতয় থেকে কীরকম প্রশ্ন আসে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তারপর রিলেশন বিটুইন স্কোয়ার নাম্বারস অ্যান্ড অড ন্যাচারাল নাম্বার। আমাদের অড নাম্বার যেগুলো আছে 1, 3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলোর সঙ্গে স্কোয়ার নাম্বারস অর্থাৎ বর্গ সংখ্যার একটা খুব সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কের উপর ভিত্তি করেও প্রশ্ন আসে। তারপর রিলেশন বিটুইন স্কোয়ার নাম্বারস অ্যান্ড ট্রায়াঙ্গুলার নাম্বারস। ট্রায়াঙ্গুলার নাম্বারস কি সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং তারপর আমরা দেখব যে ট্রায়াঙ্গুলার নাম্বারস অর্থাৎ ত্রিভুজ সংখ্যার সঙ্গে স্কোয়ার নাম্বারসের সম্পর্ক কি, তারা কীভাবে থাকে। তারপর ফাইন্ডিং স্কোয়ার রুট, ফ্যাক্টরাইজেশন মেথড অ্যান্ড ডিভিশন মেথড। তারপর আমরা বর্গমূল বের করা শিখব। প্রথমত হচ্ছে উৎপাদক বের করে মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভাগ পদ্ধতি। দুটোই পদ্ধতি আমাদের প্রয়োজন এনএমএমএসের জন্য, যার কারণে দুটো পদ্ধতিই আমি আলোচনা করব। তারপর হচ্ছে স্কোয়ার রুট অফ ডেসিমাল নাম্বারস। ডেসিমাল নাম্বারসের স্কোয়ার কিংবা স্কোয়ার রুট হলে কী হয় এবং তাদের স্কোয়ার রুট কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। চলে যাই একটি একটি করে আমরা আলোচনা পড়বে। প্রথমত স্কোয়ার নাম্বার কি। স্কোয়ার নাম্বারকে আমরা মুখ্যভাবে তিনভাবে বর্ণনা করতে পারি। প্রথমত হচ্ছে আমাদের নামতার টেবিলের সাহায্যে, মাল্টিপ্লিকেশন টেবিল যেগুলো গুণনামতার টেবিলের সাহায্যে বর্ণনা করতে পারি, নতুবা আমরা গ্রাফ পেপারের সাহায্যে বর্ণনা করতে পারি, নতুবা আমরা বিন্দুর সাহায্যে, ডটের সাহায্যে চিত্র এঁকেও বর্ণনা করতে পারি। অন্যভাবে বর্ণনাগুলো আমি ক্লাসে করে দিয়েছি, তো তোমরা অনেকে উপস্থিত ছিলে, দু একজন ছিলে না। আর বিস্তারিত আলোচনা আমি এখানে করব না, আগেই বলেছি আমাদের আলোচনা সংক্ষিপ্ত থাকবে শুধুমাত্র এনএমএমএসের দৃষ্টিতে। তাই এখানে আমি একটাই উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে নামতার টেবিলের সাহায্যে, গুণনামতার সাহায্যে। আমরা যদি গুণনামতার টেবিলগুলো দেখি, তো প্রথম কোথায় আমরা দেখি 1 আর 1 গুণ করলে পাচ্ছি আমরা 1। দ্বিতীয় কোথায় আমরা 2 এবং 2 গুণ করলে পাচ্ছি 4। তৃতীয় কোথায় আমরা 3 এবং 3 গুণ করলে পাচ্ছি 9। চতুর্থতে 4 এবং 4 গুণ করলে পাচ্ছি 16। তারপরে 5, 5, 25। ঠিক এরকম 6, 6, 36। আমরা কী লক্ষ্য করলাম, প্রতিটি গুণনামতার টেবিলে যে সংখ্যার নামতা টেবিল আমরা দেখছি, সেই একই টেবিলে একই সংখ্যা দিয়ে, মানে যে সংখ্যার টেবিল ওই সংখ্যা গুণ করলে কী পাচ্ছি। এখানে
ছয়কে 6 দিয়ে গুণ করলে পাচ্ছি 36, এখানে 3কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9। অথবা আমরা বুঝতে পারলাম যে হুবহু সংখ্যা, আমরা একটি হুবহু সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে একটা মান পেয়ে থাকি, এবং হুবহু সংখ্যা একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে মানটি পাই সেটা হচ্ছে বর্গ সংখ্যা, স্কোয়ার নাম্বার, এবং যে সংখ্যাকে গুণ করেছি সেটা হচ্ছে স্কোয়ার রুট। এক্ষেত্রে আমি 6 এবং 6 গুণ করলে পেলাম 36, অর্থাৎ 36 হচ্ছে আমার স্কোয়ার নাম্বার এবং 6 হচ্ছে আমার স্কোয়ার রুট। ঠিক এরকম 7 × 7 49, 49 হচ্ছে স্কোয়ার নাম্বার এবং 7 হচ্ছে আমার স্কোয়ার রুট। এভাবে আমরা কী করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত তালিকাটা দেখে নিতে পারি। 1 একে 1, 2 দুগুণা 4, 3 তিরিঙ্গা 9, 4 চারা 16, 5 পাঁচা 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। এখন আমরা কি দেখলাম যে আমরা একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করছি, গুণ করার পর আমরা যে মানগুলো পেলাম ডান দিকে সেগুলো হচ্ছে বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার ওই সংখ্যার, এবং যে সংখ্যাগুলোকে গুণ করেছি 1 2 থেকে শুরু করে 10 পর্যন্ত সেগুলো হলো এই গুণফলের অর্থাৎ স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট। এখন এই তালিকা থেকে আমরা স্কোয়ার এবং স্কোয়ার রুটের কিছু প্রপার্টি দেখে নিতে পারি। প্রথম প্রপার্টি কি, if the unit digit of a number is 2 3 7 or 8 then that number can never be a perfect square। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত যে স্কোয়ার নাম্বারের তালিকাটা বানালাম সেই তালিকা যদি লক্ষ্য করি, আমরা বর্গ সংখ্যার ইউনিট ডিজিট এককের স্থানে সংখ্যাগুলো যদি লক্ষ্য করি, এই সংখ্যাগুলোতে কখনো 2 3 কিংবা 7 এবং 8 আসেনি। আমরা 1 থেকে শুরু করে 9 এবং 0 যদি আমি ধরি, তার মধ্যে 4টা সংখ্যা আমরা ইউনিট ডিজিটে পাইনি, সেটা হচ্ছে 2 3 7 এবং 8। অতএব আমরা বলতে পারি যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট এককের স্থানে যদি ডান দিকে 2 3 7 কিংবা 8 থাকে, সেই সংখ্যাটা কখনো বর্গ সংখ্যা হবে না। এরকম প্রশ্ন আসে আমাদের এনএমএমএসে, তোমাকে 4টা অপশন দিয়ে দেবে, বলবে নিচের কোনটি বর্গ সংখ্যা নয়, স্কোয়ার নাম্বার নয়, নট স্কোয়ার। তখন আমরা দেখতে হবে যে তার ডান দিকে 2 3 কিংবা 7 কিংবা 8 আছে কি না, যদি থাকে সেটা স্কোয়ার নাম্বার হবে না। তারপরে কনসেপ্ট কি, ইফ এনি নাম্বার হ্যাজ অড নাম্বার অফ জিরোস দ্যাট নাম্বার ক্যান নেভার বি এ পারফেক্ট স্কোয়ার। আমাদের কোনো সংখ্যার ডান দিকে যদি বেজুর পরিমাণ শূন্য থাকে, ধরে নাও 1000 কিংবা আমার 1 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লাখ, যখন আমার বেজুর পরিমাণ শূন্য থাকে, বা আমি একটা সংখ্যা নিয়ে নিই 5000, যখন বেজুর পরিমাণ শূন্য থাকে কোনো একটা সংখ্যার ডান দিকে, সেই সংখ্যাতে কখনও বর্গ সংখ্যা হবে না। মনে রাখবে 2 3 7 8 হলে হবে না ইউনিট ডিজিট। আবার কোনো সংখ্যার ডান দিকে যদি বেজুর পরিমাণ সংখ্যা থাকে 3টা 5টা 7টা 9টা, এরকম হলে সেই সংখ্যাটা কখনো বর্গ সংখ্যা হবে না। জোর পরিমাণ শূন্য যদি থাকে, 0 যদি থাকে, বর্গ সংখ্যা হতে পারে। তারপর দ্য স্কোয়ার অফ এ অড নাম্বার ইজ অলওয়েজ অ্যান অড নাম্বার। এখানে লক্ষ্য করো, আমরা যখন 1 3 5 7 9 বর্গ বের করলাম, সর্বদা আমরা অড নাম্বার পেলাম। অডের অড 3 আছে আমার অড, অডের স্কোয়ার 9 3 3 9 অড। অর্থাৎ যে কোনো অযুগ্ম সংখ্যার বর্গ সংখ্যা সর্বদা অযুগ্ম হয়। অড থেকে অড পাই, ইভেন থেকে ইভেন পাই, যুগ্ম থেকে যুগ্ম পাই, সেটা মনে রাখবে। তো এই কনসেপ্টটা মনে রাখবে, অড হলে অড হবে, ইভেন হলে ইভেন হবে, স্কোয়ার এবং স্কোয়ার রুটের দুটো ক্ষেত্রেই। তারপর নন পারফেক্ট স্কোয়ার নাম্বার বিটুইন স্কোয়ার অফ 2 কনজিকিউটিভ নাম্বার। ধরে নাও আমাদেরকে বলল 5 স্কোয়ার এবং 6 স্কোয়ারের মধ্যে কয়টি সংখ্যা আছে। 5 স্কোয়ার আছে আমার 25, 6 স্কোয়ার আছে আমার 36। এখন আমাদেরকে বলছে যে 25 এবং 36-এর মধ্যে কয়টি সংখ্যা আছে যেগুলো বর্গ নয়। নতুবা আমাদেরকে এরকম বলল যে 101 এবং 102 তার বর্গের মধ্যে আমি কটা অবর্গ সংখ্যা বা নন স্কোয়ার নাম্বার পেতে পারি। এরকম যদি প্রশ্ন এসে থাকে, আমাদেরকে হাতে গুনে বের করার দরকার নেই। আমরা কি করব, যেটি ছোটো মান আছে, স্মলার ভ্যালু যেটা আছে, সেটাকে কি করব, সেটাকে 2 গুণ করে নেব। এখানে আমি 5 দুগুণা 10 পাচ্ছি। এখানে আমি পাচ্ছি 101 × 2, 2 একে 2, 2 একে 2। অর্থাৎ 5 স্কোয়ার এবং 6 স্কোয়ারের মধ্যে 10টি সংখ্যা থাকবে যেগুলা পূর্ণবর্গ নয়। এখানে আমরা 101 এবং 2-এর মধ্যে 202টি সংখ্যা, 101 স্কোয়ার এবং 102 স্কোয়ারের মধ্যে 202টি সংখ্যা পাবো যেগুলা পূর্ণবর্গ নয়। এই কনসেপ্টটাও জেনে রাখবে। তারপর আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট।
পাইথাগোরীয় ত্রিতয়। পাইথাগোরীয় ত্রিতয় বা ট্রিপলেট কি? আমাদেরকে যখন তিনটা সংখ্যা দেওয়া থাকবে বা তিনটা সংখ্যা যখন আমরা পাবো, ধরে নাও আমি নিলাম 3, 4, 5, এরকম আমি তিনটা সংখ্যা নিলাম। যখন তিনটি সংখ্যার মধ্যে এরকম সম্পর্ক থাকে যে ছোটো দুটির বর্গর মানের মান বের করে যোগফল করে যদি আমরা যে মানটা পাই সেই মানটা বড়টির বর্গের সমান হয়, তখন এই তিনটে সংখ্যাকে পাইথাগোরীয় ত্রিতয় বলে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে নিই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান যদি 5 স্কোয়ার হয়ে থাকে, তখন আমাদের এই তিনটি সংখ্যাও পাইথাগোরীয় ত্রিতয় হবে। 3 3 9, 4 4 16, 5 5 25 এবং 16 এবং 9কে যোগ করে আমরা পাবো 25। অতএব 25 এবং 25 মান সমান। তাই আমরা বলতে পারি যে 3, 4, 5 একটি হচ্ছে পাইথাগোরীয় ত্রিতয়। আর পাইথাগোরীয় ত্রিতয় আমার যতটি পাইথাগোরীয় ত্রিতয় প্রয়োজন ততটি বের করার একটা সূত্র আমাদের পাতে আছে, কিন্তু সূত্রটি আমার এনএমএসের দরকার নেই, যার কারণে আমি আলোচনা করছি না। আমাদেরকে প্রশ্ন এরকম আসবে যে নিচের কোন দলটা পাইথাগোরীয় ত্রিতয় নয় কিংবা পাইথাগোরীয় ত্রিতয়, তখন আমরা কি করব? আমরা ছোট সংখ্যা দুটির বর্গর মান বের করব, যোগ করে দেখব যে বড় সংখ্যাটির বর্গমানের সমান হয় কি না। যদি হয়ে থাকে তাহলে পাইথাগোরীয় ত্রিতয়, আর যদি না হয় পাইথাগোরীয় ত্রিতয় নয়। আর তুমি চাইলে সূত্র ব্যবহার করে সমাধান করতে পারো। কিভাবে চেক করব সূত্র ব্যবহার করে? আমাদের যে ছোটো মান যেটা থাকবে সেটাকে আমরা 2p ধরে নেব এবং সেখান থেকে আমরা পির মান পেয়ে যাব। তারপরে p² - 1 p² + 1 করে দেখব বাকি দুটো মান আসছে কিনা। যদি এসে থাকে তাহলে পাইথাগোরীয় ত্রিতয়, আর যদি না আসে তাহলে পাইথাগোরীয় ত্রিতয় নয়। তারপর রিলেশন বিটুইন স্কোয়ার নাম্বারস অ্যান্ড অড ন্যাচারাল নাম্বারস। আমাদের একটা সম্পর্ক আছে স্কোয়ার নাম্বারস এবং অড ন্যাচারাল নাম্বার, অযুগ্ম সংখ্যার সঙ্গে, অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সঙ্গে। আমরা যদি দেখি আমাদের প্রথম দুটি অযুগ্ম সংখ্যা আছে 1 এবং 3, এবং 1 এবং 3কে যোগ করে আমরা পাচ্ছি 4। আবার আমরা জানি 2 এর বর্গ হচ্ছে 4, অতএব প্রথম দুটি বর্গ সংখ্যার যোগফলের সমান হচ্ছে 2 এর বর্গ। ঠিক এরকম প্রথম তিনটি অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, 3 and 5, এবং 1, 3 এবং 5 যোগ করলে আমরা পাচ্ছি 9। আবার 3 3 9। অথবা আমরা সম্পর্ক কী পেলাম? আমি 1 থেকে শুরু করে যতটি অযুগ্ম সংখ্যার যোগফল বের করতে চাই আমি সেই পরিমাণের বর্গমানটা নিয়ে নিলে যোগফলটা পেয়ে যাব। উদাহরণস্বরূপ 1, 3, 5, 7, 9, 1, 2, 3, 4, 5, আমার 5টা অযুগ্ম সংখ্যার যোগফল হবে 5 5 25। এরকম তোমাকে যদি বলে প্রথম 11টি, প্রথম 101টি, প্রথম 1000টি অযুগ্ম সংখ্যার যোগফল কত, আমরা যেটা পরিমাণ বলবে সেটারই বর্গমান নিয়ে নেব, আমরা মানটা পেয়ে যাব। এই কনসেপ্টের উপরেও প্রশ্ন আমাদের এনএমএমএসে এসে থাকে। তারপর আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার কি সেটা আমরা বুঝে নিই, এবং ট্রায়াঙ্গুলার নাম্বারের উপরে আমাদের প্রশ্ন এসে থাকে সাধারণত। ট্রায়াঙ্গুলার নাম্বার হচ্ছে, ধরুন আমি প্রথমে কয়েকটি সংখ্যা লিখে নিই এবং সংখ্যাগুলোকে বিন্দু দ্বারা উপস্থাপন করে নিই। আমি নিলাম 1, আমি নিলাম 2, আমি নিলাম 3। আচ্ছা, এখন যখন সংখ্যাগুলোকে আমি উপস্থাপন করলাম বিন্দু দ্বারা, আমি চেষ্টা করব সেই সংখ্যাগুলোকে আমি একটা ত্রিভুজের দ্বারা আবদ্ধ করতে। ত্রিভুজটা হতে হবে আমার সমবাহু ত্রিভুজ। ধরে নাও এখন কি দেখলাম? আমি 1 এবং 3কে আমি সমবাহু ত্রিভুজ দ্বারা আবদ্ধ করতে পেরেছি, কিন্তু 2কে পারিনি। অর্থাৎ আমার এখানে 1 এবং 3 হচ্ছে ত্রিভুজের সংখ্যা, 2 ত্রিভুজের সংখ্যা নয়। মোটামুটি এভাবে বলা যেতে পারে যে যখন কোনো একটা পরিমাণ সংখ্যাকে আমরা বিন্দু দ্বারা উপস্থাপন করি এবং সেই বিন্দুগুলিকে একটা ত্রিভুজ দিয়ে, সমবাহু ত্রিভুজ দিয়ে আবদ্ধ করতে পারি, সেই পরিমাণ বা সেই সংখ্যা হচ্ছে একটা ত্রিভুজের সংখ্যা, আর বাকি সংখ্যাগুলো ত্রিভুজের সংখ্যা নয়। এখন ত্রিভুজের সংখ্যা মনে রাখার জন্য আমাদের কী করতে হবে? আমাদের একটা নকশা আছে, সেটা বুঝে নিলে হবে, নতুবা প্রথম 10-15টি ত্রিভুজের সংখ্যা মুখস্থ করে নিলে হবে, নতুবা ত্রিভুজের সংখ্যা বের করার সূত্রটা মনে রাখলে হয়ে যাবে। নকশাটা আমি বুঝে দিই। এখানে লক্ষ্য করো, আমার প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, প্রথম ত্রিভুজের সংখ্যা 1। আচ্ছা, তারপর প্রথম অযুগ্ম সংখ্যার লগে নেক্সটের সংখ্যা আছে আমার 2 যোগ করলে 3।
3-এর সঙ্গে নেক্সট আমার যে সংখ্যা আছে 2-এর পরে সেটা আছে 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে আমি 6, 6-এর সঙ্গে আমার নেক্সট সংখ্যা আছে 4, 4 যোগ করলে 10, এরকম আমার 10-এর সঙ্গে নেক্সট সংখ্যা 5, 5 যোগ করলে 15, এরকম ক্রমাগত আমরা ত্রিভুজ সংখ্যা পেতে থাকবো গণিত পরিমাণে আমি যদি নেক্সট সংখ্যাটা যোগ করে করে যাই। নতুবা আমাদের কী করতে হবে, আমাদেরকে 1, 3, 6, 10, 15, 21, 28, 36, 45, 55 এরকম 10টা বা 15টা ত্রিভুজ সংখ্যা মুখস্থ করে নিলেই আমাদের কাজ চলে যাবে এনএমএসের জন্য। আরেকটা কী করতে পারি, আমরা এই সূত্রটা মুখস্থ করতে পারি, যেটা সূত্র হচ্ছে n × n-2। এখানে n এর মান আমি যে কোনো মান বসাই তখন আমরা একটা ত্রিভুজ সংখ্যা পাবো। উদাহরণস্বরূপ আমি যদি n এর মান 2 নই, 2 পূরণ 2 বিয়োগ 1/2, আমার উপরে থাকবে 2 পূরণ 2 থেকে 1 গেলে 1, 2, 2 একে 2, তারপর নিচে 2 কাটা গেল 1। n এর মান যে কোনো মান হতে পারে, শুধুমাত্র আমাদের 1 হবে না। n এর মান 2 থেকে আমি যে কোনো মান নিতে পারি, 2, 3, 4, 11, 25, 17 যে কোনো মান নিতে পারি। এই হচ্ছে ত্রিভুজ সংখ্যা। এখন ত্রিভুজ সংখ্যার সঙ্গে বর্গ সংখ্যার সম্পর্ক কী? আমাদের ত্রিভুজ সংখ্যা কী আছে, আমাদের 1, 3, 6, 10, 15। আমরা দেখে নিই সম্পর্কে কী হতে পারে। এখন আমাদের প্রথম দুটি ত্রিভুজ সংখ্যা আছে 1 এবং 3, 1 এবং 3 যোগ করলে আমরা পাচ্ছি 4, সেটা হচ্ছে 2-এর বর্গ। তারপরে দুটো ত্রিভুজ সংখ্যা আছে 3 এবং 6, 3 এবং 6 যোগ করলে পাচ্ছি 9, সেটা 3-এর বর্গ। 6 এবং 10 যোগ করলে পাচ্ছি 6-এর পরে যে ত্রিভুজ সংখ্যা সেটা 10, 6 এবং 10 যোগ করলে পাচ্ছি 16, যেটা 4-এর বর্গ। অর্থাৎ আমরা ক্রমিক দুটা ত্রিভুজের সংখ্যার যোগফল সর্বদা একটা বর্গ সংখ্যা পাবো, একটা বর্গমান পাবো। এটাই হচ্ছে সম্পর্ক। দুটি ক্রমাগত কনজিকিউটিভ সাম অফ টু কনজিকিউটিভ ট্রায়াঙ্গুলার নাম্বারস ইজ ইকুয়াল টু স্কোয়ার নাম্বারস। অর্থাৎ দুটি ত্রিভুজের সংখ্যা ক্রমিক যদি থাকে তাদের আমরা যদি যোগফল বের করি সর্বদা একটা আমরা বর্গ সংখ্যা পাবো। তারপর আমাদের ফাইন্ড দ্য স্কোয়ার রুট, ফ্যাক্টরাইজেশন মেথড এবং ডিভিশন মেথড। আমি একটা সংখ্যা নিয়ে নিই, এই সংখ্যাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়েও বের করব এবং ডিভিশন মেথড দিয়েও বের করব। ধরে নাও আমি নিলাম 625, 625-এর আমি বর্গমূল বের করব। এখন আমরা জানি ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে আমরা যদি যাই, প্রথমে আমি তার ফ্যাক্টরগুলো বের করতে হবে। 625, ডান দিকে 5 আছে অযুগ্ম অড, যার কারণে 2 দিয়ে ভাগ যাবে না। আবার যোগফল যদি বের করি 6, 2, 8, 8, 5, 13, 13 হচ্ছে আমার 3-এর নামতায়, অর্থাৎ 3-এর নামতায় আমি পাচ্ছি না, 3 দিয়ে ডিভিজিবল হবে না। তারপরে আমরা চেক করব 5 দিয়ে, 5 একে 5, 12, 5 দুগুণা 10, 25, 5 5 25। তারপর আবার 5 দিয়ে, 5 দুগুণা 10, 12, 25, 5 5 25, 5 5 25। অতএব আমরা পেলাম যে 625 is equal to 5 into 5 into 5 into 5। আর আমরা যখন বর্গমূল বের করি তখন আমাদের সেই উৎপাদক থেকে দুটো থেকে একটা নিতে হয়, কমন নিতে হয়। আমরা দুইটা দলে দুইটা পেয়ার করব এবং দুই পেয়ার থেকে একটা নেব। আমরা একটা নেওয়ার পরে গুণ করে দেখব যা মান আসবে সেটা হচ্ছে বর্গমূল। এখানে আমাদের 5 into 5 থেকে আমি একটা 5 নিলাম, ইন্টু এই 5 into 5 থেকে আরেকটা 5 নিলাম, 5 5 25। অতএব আমরা বলবো যে √ 625 is equal to 5 into 5 is implied 25। এরকম আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারি ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে। কন্ডিশন কি, আমাদের উৎপাদকগুলো বের করতে হবে এবং সেম সংখ্যা হোক কিংবা আলাদা সংখ্যা হোক আমাদের দুটো থেকে একটা বের করতে হবে। দুটো থেকে একটা করে বের করে যে গুণফল পাবো সেটা হবে ওই সংখ্যার বর্গমূল কিংবা স্কোয়ার রুট। এখন আমরা চলে যাই ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে আমরা একই সংখ্যা বর্গমূল বের করতে পারি। ভাগ পদ্ধতিতে আমরা কীভাবে বর্গমূল বের করবো? সর্বপ্রথম কাজ হচ্ছে আমার যে মানটি আছে সেটা হবে ভাজ্য, তো আমার 625কে আমি এখানে লিখে নিলাম। তারপরের কাজ হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে ডান দিক থেকে দুটি করে দল বানানো। আমার বাম দিকের মানটা একা থাকলেও হবে কিংবা দলে থাকলেও হবে। 2 5 6। এখন আমি এখানে দুটি দল পেলাম, একটি পেলাম 25, একটা পেলাম 6। এখন আমার বাম দিকে যে দলটি আছে প্রথম দলটি, সেটার আগের এবং ঠিক কাছের বর্গ সংখ্যা কী? আমার 6-এর আগের বর্গ হচ্ছে 4। অতএব আমার প্রথম ধাপে ভাগফল এবং ভাজক দুটোই হবে 2, 2 দুগুণা 4। 6 থেকে 4 বাদ দিলে আমি পাবো 2।
তারপরে আমি যখন ভাগ করতে যাব, এক্ষেত্রে আমার বাহ্য হবে, আমরা সাধারণ ভাগে কী করি, আমরা একটি একটি করে সংখ্যা নিচে নামাই, কিন্তু যখন আমরা বর্গমূল বের করব ভাগ পদ্ধতিতে, তখন আমরা দল নামাতে হবে। এখানে আমার দল আছে 25, পুরো সংখ্যাটা নিচে নেমে আসবে 25। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদেরকে আবার ভাগ করতে হবে, কিন্তু কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আমার ভাজকের দুটি অংশ হবে, বাম দিকে বসবে আগের ভাগফলের 2 গুণ, আগের ধাপে যে ভাগফল থাকবে তার 2 গুণ, আগের ভাগফল হচ্ছে 2, 2 দুগুণা 4, এবং ডান দিকে 1 থেকে 9 যে কোনো মান হতে পারে, এবং 1 থেকে 9 কী মান হবে সেটা বের করার জন্য আমাদেরকে একটা নমতা করতে হবে। কন্ডিশন কি, আমরা যে 2 গুণ করার পর যে ভাজক পেয়েছি সেটা বাম দিকে বসাবো, ডান দিকে আমি যা সংখ্যা বসাবো ওই সংখ্যা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, 41 থেকে 41। যদি 2 বসাই, 2 দিয়ে পুরোটাকে গুণ আমি 84, এরকম করে যদি 3 বসাই, 3 দিয়ে পুরোটাকে গুণ, 3 3 9, 3 4 12। যদি আমি 4 বসাই, 4 দিয়ে পুরোটাকে গুণ, 4 4 16, হাতে 1, 4 4 16 আর 17। যদি আমি 5 বসাই, 5 দিয়ে পুরোটাকে গুণ, 5 5 25, হাতে 2, 4 5 20 2 22। কন্ডিশন কি, আমরা ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ পর্যন্ত না আমার হুবহু মান সমান পাচ্ছি কিংবা তার ঠিক আগের মান পাচ্ছি। এখানে আমি দেখলাম যখন 5 বসালাম, আমি 5 দিয়ে 45 গুণ করলে 225 পেলাম, অতএব বাজেকেও বসবে 5, ভাগফলেও বসবে 5, 5 45 225, 225 বাদ দিলে থাকবে 0। আমরা এই ধাপে কী পেলাম, এই ধাপে আমরা ভাগশেষ 0 পেয়ে গেলাম। অতএব যেই ধাপে তুমি ভাগশেষ 0 পেয়ে যাবে, সেই ধাপে আসার পর যে ভাগফলটি থাকবে সেই ভাগফলটি হবে ওই মেইন সংখ্যার বর্গমূল। অতএব আমরা বলতে পারি √625 = 25। এরকম ভাগ পদ্ধতি কিংবা উৎপাদক পদ্ধতি ব্যবহার করে তোমরা বর্গমূল বের করতে পারবে। আশা করি বুঝতে পারলে। তারপরে চলে যাই আমরা স্কোয়ার রুট অফ ডেসিমেল নাম্বারস। স্কোয়ার রুট অফ ডেসিমেল নাম্বারসতে যাওয়ার আগে আমি একটা কনসেপ্ট বলে দিই তোমাদেরকে, যেটা তোমাদের এনএমএসের জন্য প্রয়োজন। প্রথম কনসেপ্ট হচ্ছে যে ডেসিমেল নাম্বার হোক কিংবা আমার স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার হোক, আমার ডান দিকে 2 3 7 8 থাকলে সেটা বর্গ সংখ্যা হবে না, আমাদেরকে সেটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, ডেসিমেল নাম্বারসের যখন স্কোয়ার রুট এবং স্কোয়ার নাম্বার থাকে তাদের একটা সম্পর্ক থাকে। কী সম্পর্ক? তাদের কয়েক ডেসিমেল থাকবে তার একটা সম্পর্ক থাকে। উদাহরণস্বরূপ স্কোয়ার রুট decimals in স্কোয়ার। আমার স্কোয়ার রুটে যদি 1 গড় দশমিক থাকে, স্কোয়ার নাম্বারে 2 গড় থাকবে তার 2 গুণ। স্কোয়ার রুটে যদি আমার 2 গড় দশমিক থাকে, স্কোয়ার নাম্বারে আমার থাকবে 4 গুণ, 2 দুগুণা 4। স্কোয়ার রুটে যদি আমার 3 গড় দশমিক থাকে, স্কোয়ার নাম্বারে থাকবে 3 দুগুণা 6। স্কোয়ার রুটে যদি আমার 4 গড় দশমিক থাকে, স্কোয়ার নাম্বারে থাকবে 8 গড় দশমিক। এটা থেকে কী বুঝলাম আমরা, যে যদি আমাকে বলে যে স্কোয়ার নাম্বার ডেসিমেল কোনটা আছে কিংবা কোনটা নেই, তখন আমরা দেখব আমার স্কোয়ার নাম্বারে ডেসিমেল যুগ্ম কি না, ইভেন কি না। যদি ইভেন থাকে, আমার যে ডেসিমেল সংখ্যাটা স্কোয়ার নাম্বার হতে পারে। ইভেন থাকতে হবে 1 নম্বর মার্ক, নাম্বার অফ ডেসিমেল ইভেন থাকতে হবে। 2 নম্বর মার্ক, ডান দিকে 2 3 7 8 থাকবে না। এই দুটা যদি হয়ে থাকে তাহলে এই এক সংখ্যাটা স্কোয়ার নাম্বার হতে পারে। আর যদি সেই স্কোয়ার নাম্বারের অপশনগুলোতে আমার অযুগ্ম বেজোড় পরিমাণ ডেসিমেল থাকে কিংবা ডান দিকে 2 3 7 8 থাকে, তখন সেই সংখ্যাটা কখনো একটা স্কোয়ার নাম্বার হতে পারে না। বুঝা গেল? এখন আমরা এই কনসেপ্টটা মনে রাখবে, আমাদের এনএমএসের প্রশ্নগুলো সমাধান করতে প্রয়োজন পড়বে। এখন আমরা স্কোয়ার রুট অফ ডেসিমেল নাম্বারস বর্গমূল বার করব যদি আমাদেরকে ডেসিমেল নাম্বার দশমিক সংখ্যা দেওয়া থাকে। ধরে নাও আমাকে দেওয়া থাকলো 6.25। এখন 6.25 এর আমি বর্গমূল বের করব।
ভাগটা হয়তো তোমরা বলতে পারো যে স্যার সেম মান নিয়েছেন, আগের মতো ভাগ করলেই হবে। না, এক্ষেত্রে ভাগের নিয়ম একটু বদলে যাবে। কীরকম দেখে নিই। প্রথমে আমি বাহ্যতা লিখে নিই 6.25। আচ্ছা, তারপরে এখন আমরা যখন দল বানাবো তখন দল বানাতে হলে একটা জিনিস বদলে যাবে, সেটা হচ্ছে আমার দশমিকের ডান দিকে যে আমার মানগুলো থাকবে তাদের দল বানাবো আমরা বাম দিক থেকে, আর দশমিকের বাম দিকে যে সংখ্যা থাকবে তাদের দল বানাবো আমরা ডান দিক থেকে। তারপর দেখবো আমার বাম দিকে যে দল আছে সেটার কাছের বর্গ কি, আবার আমার 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আমার যোগফল থাকলো 2। এখন কি হচ্ছে, আমরা পরের দলটা নামাতে হলে আমি ডেসিমেলকে ক্রস করে যেতে হবে। ডেসিমেল আমার মধ্যে আছে, এই ডেসিমেলটা পেরিয়ে যেতে হবে, আমি 25 নামাতে হবে। যেহেতু আমরা ডেসিমেল ক্রস না করে আমরা পরের দলটা নামাতে পারছি না, যার কারণে ভাগফলে আমরা পয়েন্ট বসিয়ে দেবো, ডেসিমেলটা বসিয়ে দেবো। এখন আমরা নামাবো 25। এখন দেখো, আর বাকি দাগগুলো আগের মতোই, আমরা আগের ভাগফলে যে আসলো তার 2 গুণ ডান দিকে 1 থেকে 9 পর্যন্ত বসিয়ে দেখবো কোন মান মিলে। আমাদের আগের ভাগফলে আছে 2 এবং আমরা আগের ধাপই পেয়েছি, যদি তার পাশে আমরা আগের ভাগফল যেহেতু 2 আছে, ভাগফলের 2 গুণ হবে আমাদের 4 এবং আগের ধাপে পেয়েছি আমরা 4-এর পাশে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 225। অতএব আমরা 5 বসাবো, ভাগফলেও বসবে 5 এবং 225 বিয়োগফল 0। এক্ষেত্রে আমরা বলতে পারি যে √6.25 এর মান হচ্ছে 2.5। আরেকটা জিনিস বলে দিই, আমরা এখানে আমার 2 ধাপে অঙ্কটা শেষ হয়ে গেছে। কখনো কখনো প্রশ্নের মধ্যে কী হবে, আমাদের 3 ধাপ 4 ধাপে যাওয়া লাগতে পারে। তখন আমরা যখন ভাগফলকে 2 গুণ করে দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে বা চতুর্থ ধাপে বসাবো, আমরা ডেসিমেলকে গণ্য করব না, ডেসিমেলকে গণ্য না করে 2 গুণ করব। বুঝতে পারছি? ধরে নাও আমার এখানে ভাগশেষ আমি 0 না পেয়ে আরেক ধাপ আমাকে ভাগ করতে হলো, তখন আমাদেরকে বাম দিকে ভাগফলের 2 গুণ, ডান দিকে আবার 1 থেকে 9 মেলাতে হবে। তো বাম দিকে ভাগফলের 2 গুণ 25 দুগুণা 50 হবে। 2.5 × 2 আমরা করবো না, আমরা সাধারণ মানতেই নিব বা যখন আমরা ভাজকটা বানাবো। এরকম করে আমার প্রথম ধাপে কী করবো, কাছের বর্গের মানটা নির্দিষ্ট করে ভাগ করব। দ্বিতীয় ধাপ থেকে শুরু করব, আমরা আগের ধাপের ভাগফলের 2 গুণ, ডান দিকে 1 থেকে 9, আগের ধাপের ভাগফলের 2 গুণ, ডান দিকে 1 থেকে 9। এরকম করে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করতে পারি। আর দশমিক সংখ্যার এবং সাধারণ সংখ্যার ভাগফলের ব্যবধান এটাই যে, ভাগ পদ্ধতির ব্যবধান এটাই যে সাধারণ সংখ্যাগুলোতে আমরা বাম দিক থেকে দল বানাতে থাকি এবং ভাগফলের ক্ষেত্রে দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের ডান দিকে আমরা ডান দিক থেকে বাম দিক থেকে, আর দশমিকের বাম দিকে ডান দিক থেকে, এরকম আমরা আলাদা করে দল বানাই। বাকি ভাগের প্রক্রিয়া হুবহু সমান। আশা করি বুঝতে পারলে। এরপরের ভিডিওটাতে আমরা তোমাদের এই পাঠের সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছে NMMS-এ সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমি যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি তোমরা বুঝে নাও, সেগুলো পাঠ দেখে আবার বিস্তারিত একটু পড়ে নাও, তাহলে তোমরা NMMS-এ এই পাঠ থেকে যাই প্রশ্ন আসুক না কেন কোনোটা তোমরা আর করতে পারবে না এরকম নয়, সব কিছুই আশা করি তোমরা করতে পারবে। আমরা পরের ভিডিওতে আলোচনা করছি প্রশ্ন নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।